সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন বাসেদ, সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব এনসিপি এবং আমিরুল ইসলাম কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নামার ঘোষণা দিয়েছিল, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া তাদের উপস্থিতি দেখা যায়নি, কিন্তু উপস্থিতি দেখা গেছে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি নিয়ে মাঠে ছিল এবং সেখানে অপ্রীতিকর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং সরকারের বেশ তোড়জোড় ছিল সেনা মোতায়েন সহ নানা বিষয়। আসলে এসবের দরকার ছিল কিনা এত আয়োজনের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচকদেরকে। এই একটা কথা আছে না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো এটাকে আপনি বলতে পারেন আওয়ামী লীগের জন্মদিন, পাড়াপড়শির ঘুম নাই। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, তার ব্যাপক দাপট নিয়ে 15 বছর রাষ্ট্র ক্ষমতা এনজয় করা এবং তারপর একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে সে বিতাড়িত হয়েছে, পালিয়েছে। এখানে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, একটা বিরাট কর্মী সমর্থকরা আছে, আবার তার একটা হিস্ট্রি আছে, গ্লোরিয়াস হিস্ট্রি আছে, আবার তার কাঁধে অনেক লাশ আছে, তার হাতে রক্ত আছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ঘটনা রয়েছে তার আছে। আওয়ামী লীগ কি কর্মসূচির ঘোষণা দিয়েছিল? না। কোথাও কি বলেছে যে আমরা এরকমের বড় মিছিল করব? বলেনি। আমার ধারণা আমরা কতগুলো অতীতের যে শিক্ষা, সেই শিক্ষাগুলোর থেকে আমরা বের হতে পারিনি এবং আওয়ামী লীগ ঠিক যা যা করত আমি সেম ঘটনাগুলো দেখলাম। মনে পড়ে ছাত্রলীগ শোভনের নেতৃত্বে, অমুকের নেতৃত্বে, সাদ্দামের নেতৃত্বে বিভিন্ন মোড়ে শত শত মোটরসাইকেল, তেজগাঁ কলেজ, তিতুমির কলেজ, ঠিক সেই ঘটনাগুলো। এবং এর ভেতর থেকে যেটা হলো যে তাদের কর্মসূচি যারা জানতো না, অনেকের জানা ছিল না যে তাদের আসলে জন্মদিন কবে, এটা প্রকাশিত হলো। এক সেকেন্ড জায়গা হচ্ছে আপনি একটা টেনশন ক্রিয়েট করে দিলেন রাজনীতিতে। মানুষের মধ্যে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ভেতর থেকে মানুষের সব থেকে বড় প্রত্যাশাটা হলো যে আমরা একটা স্থিতিশীল সরকার, স্থিতিশীল দেশ আমাদের দরকার। এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে মানুষের আস্থার জায়গাটা যে আমরা ওই জায়গাটায় পৌঁছাবো, এবং এটি কেবলমাত্র বিএনপির ইস্যু না, এটি মানুষের ইস্যু। এবং তারা মনে করছে যে একটা রাজনৈতিক সরকার যেহেতু এসেছে, আমরা এই জায়গাটায় একটা অ্যাচিভ আমাদের হবে। সেখানে এই যে আওয়াজ, আওয়ামী লীগের যে ঘটনাগুলোর কথা আমি বললাম, আওয়ামী লীগের সহিংসতা করার অভিজ্ঞতা নাই তা না, তার রেকর্ডে এটি নাই তাও না, কিন্তু এই মুহূর্তে সে, আমার যেটা ধারণা যে সে সাধারণ মানুষের, তার নেতাকর্মী আছে বলে আমরা ভোটের সময় সারা বছরের যে ফ্যাসিস্ট রাতের বেলায় কিন্তু তার দুয়ারে গিয়ে কড়া নাড়ি। আপনি 3 দিন আগে একটা ইন্টারভিউ বেরিয়েছে এনটিভিতে, ফরিদপুর 1 আসনের জামাত দলীয় এমপি, তিনি বলছেন যে তাদের তো লাখ লাখ কোটি ভোট, তারা আমাকে ভোট দিয়েছে, আমাকেও ভোট দিয়েছে, আমি এই কারণে তাদের বাড়িঘরের সামনে রাস্তাঘাট করে দিচ্ছি। আপনি আমাদের মিডিয়াগুলো যদি দেখেন এই ধরনের, তার অর্থ হচ্ছে যে আপনি এখানে একদিকে ওই যে তার যে ডিসক্রেডিটগুলো সেগুলো সামনে রাখছেন, আবার তাকে ব্যবহার করতে চাইছেন। তার নেতাদেরকে বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকজন নেতার কাছ থেকে টাকা নেওয়ার তো অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে, যথেষ্ট অভিযোগ আছে, এখনো বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে। এক লাস্ট হচ্ছে যে আপনি তাকে ইউজ করছেন কখন, যখন আপনার প্রয়োজন হচ্ছে। আওয়ামী লীগকে প্রতিরোধ করার জায়গাটাকে আমি আবার বলি যে তারা এখন পর্যন্ত স্বীকার করেন বা না করেন, তার একটা বিপুল সমর্থক গোষ্ঠী আছে, তার একটা ভোট ব্যাংক আছে, কিন্তু সাধারণ মানুষ তার উপরে যে ক্ষোভ, তার যে বিতৃষ্ণা, তার যে ঘৃণা, সেগুলো এখনো সাধারণ মানুষের আছে। তার ওই যে জনগোষ্ঠী, আপনি খেয়াল করে দেখবেন
কোনো একটা জায়গায় তার হয়তো 1.5 লক্ষ ভোট পায়, তার প্রার্থী দাঁড়িয়েছে, কিন্তু মিছিলটা করছে কিন্তু 22 জন নিয়ে। তার মানে হলো যে তার পুরো শক্তি কিন্তু মাঠে নামেনি, অথবা সে নামাতে পারেনি, অথবা নামতে চাইছে না। কিন্তু এই অবস্থায় এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করার ভেতর থেকে আপনি যে তাকে যে স্পেসটা করে দিলেন রাজনীতিতে, আমরা আওয়ামী লীগের বিপরীতের যে রাজনীতি জুলাইয়ের ভেতর থেকে তৈরি করার দরকার ছিল, সেটি তৈরি করতে পারেনি বলে আজকে আমাদেরকে আর্মি নামাতে হচ্ছে। জি, আমিরুল ইসলাম, জুলাইয়ের ভেতর থেকে যে রাজনীতি তৈরি করার কথা ছিল সেটি তৈরি হয়নি বলেই আসলে এখন এই ধরনের রাজনীতি করতে হচ্ছে। সেই জায়গাটা আসলে এই আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী আসলে আপনারাই মনে করিয়ে দিচ্ছেন কিরকম? আপনাদের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের উপরে একটা হামলার ঘটনাও ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে, আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনের মাধ্যমে বাংলাদেশের হাজারো দর্শক শ্রোতাকে। আসলে আপনি লাস্ট যে কথাটা বলছেন যে আমাদের আপনাদের নয়, এটা জামাত ইসলামের কর্মসূচি, এটা জামাত ইসলামের কর্মসূচি, আশা করছি যেহেতু আপনারা তাদের সাথে থাকেন। জি জি, আসলে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ নামক যে নিষিদ্ধ সংগঠনটি, এই সংগঠনটি আসলে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে, রাজনীতিকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যে রাজনীতির নামে অপরাজনীতির কালচার তারা ডেভেলপ করেছিল। সেই জায়গা থেকে জুলাই আন্দোলনে এদেশের লাখো তরুণ তারা রাজপথে থেকে শেখ হাসিনা এবং তার সংগঠনকে, বিশেষ করে শেখ হাসিনাকে, ফ্যাসিজমকে উৎখাত করার জন্য তারা কাজ করে গেছে, সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে বিভিন্ন সফট যে পাওয়ারগুলো ছিল, বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের যে যারা বসেছিল তারা এখনো রয়ে গেছে, তাদেরকে আমরা এখনো সরাতে পারি নাই। বিভিন্নভাবে নানাভাবে চক্রান্ত চলছে এদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এবারের যে মাধ্যমটা আপনি কিছুদিন আগে লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ মাঝে মধ্যে দেশের বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল, বিভিন্নভাবে তারা নিজেদের অবস্থানকে জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো ওই জায়গা থেকে একটা জিনিস, আমাদের রাজনৈতিকভাবে নানান মতদর্শী থাকতে পারে, নানান চিন্তা থাকতে পারে, তবে আওয়ামী লীগের সাথে মোটামুটি এবারও আজকের দিনেও দেখবেন যে ছাত্রদল থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে সবাই মোটামুটি মাঠে শপথ থাকার চেষ্টা করেছে তার জায়গা থেকে। তবে মাত্র আওয়ামী লীগ চলে গেল, আওয়ামী লীগ এখনও এদেশ থেকে যে নিষিদ্ধের যে জায়গাটা, যে প্রশাসনের যে ভূমিকাটা থাকা দরকার ছিল, ওই জায়গাটা আমাদের কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলো, সংগঠনগুলো কিছুটা মাঠে থাকতে তাদের হয়েছে। যদি প্রশাসন শক্তভাবে হ্যান্ডেলিং করতো, যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন, তাহলে আশা করছি যে এটা হওয়া লাগতো না। একটু আগে যে ভাইটা বললেন যে এই আমাদেরকে আর মাঠে নামার দরকার হতো না। তো আমরা চাই যে প্রশাসন হচ্ছে স্ট্রং হোক। প্রশাসন যদি তার জায়গা থেকে একটা নিষিদ্ধ সংগঠনের সাথে যেমন আচরণ হওয়া উচিত, যেমন ব্যবহার হওয়া উচিত, তার আইন শৃঙ্খলা আইন অনুযায়ী তার যে কাজ আছে সে কাজগুলো যদি সলভ করে, তাহলে দেখাচ্ছে আমাদের আর এখানে নতুন করে মাথা ঘামানোর দরকার হবে না বলে আমরা মনে করছি। কাজী জিয়াউদ্দিন বাসের, নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আপনারা বেশ রাজপথে সরব থাকেন, কিন্তু জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কেন বিভেদ দেখা যাচ্ছে? যেটি শরীফ ভাই বলেছেন যে সেই জায়গাটায় থাকলে আসলে এটি নিয়ে আর প্রয়োজন হতো না। বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ এবং যারা বাংলা ভিশনের সামনে বসে লাইভ টক শো দেখছেন আপনাদের সকলকে। আসলে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, নিষিদ্ধ গোষ্ঠী। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এই বাংলাদেশের প্রতিটি পর্যায়ে তারা সকল পর্যায়ে তার এমন নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মাঝে মানুষদেরকে রেখেছে। সকল ভিন্ন মতের নেতৃবৃন্দ সহ, কর্মী সহ এবং সাধারণ মানুষও তাদের নির্যাতনের মুখ থেকে বাঁচতে পারেনি। একটা নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়টা যতটা আমরা মনে করছি যে তারা অনেক কিছু করে ফেলবে, আসলে এই নিষিদ্ধ সংগঠন তো মাথা ছাড়া দিয়ে দেওয়ারই কথা না। আমার জীবদ্দশায় তারা যে গণহত্যা চালিয়েছে, আমার জীবদ্দশায় আমি মনে করি যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করারই দরকার নেই। এখন এখানে একটা প্রশ্ন আসে, কেন বলবেন? এদেরকে তো 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে উৎখাত করেছে, তাদেরকে পতন করিয়ে তাদের রাষ্ট্রপ্রধানকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং সে পালাতে বাধ্য হয়েছে। তো সেই জায়গায় সাধারণ মানুষ তো সকল প্রথম আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, পরবর্তীতে এটা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থানের সামিল হয়েছে। সুতরাং সেদিনই 5 আগস্টে কিন্তু আওয়ামী লীগকে, বাংলাদেশ আওয়ামী লীগকে, বর্তমান নিষিদ্ধ আওয়ামী লীগকে
তখনই সাধারণ মানুষ বলে দিয়েছে তোমাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই, তোমরা দেশ ছাড়ো, কারণ তোমাদের যেই কুকর্ম আছে, তোমাদের যে দীর্ঘ 17 বছর সকল রাজনৈতিক দলকে যেভাবে গুম খুন নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে সর্বশেষ পর্যায়ের কর্মী পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। সুতরাং সেদিনই সাধারণ মানুষ বিরক্ত হয়ে এবং বিপর্যস্ত হয়ে দিশেহারা হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং একটা মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে 12 ফেব্রুয়ারি 2026 সালে। তারপর থেকে কিসের মাধ্যমে এসেছে? জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। যেহেতু জনগণ 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগকে বিতাড়িত করে পতন ঘটিয়েছে, সেহেতু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব যে জনগণের পাশে থেকে অবশ্যই আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনৈতিক চর্চা না করতে পারে সেই জায়গায় সর্বোচ্চ সজাগ থাকা। তার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা এটাকে কোনো ধরনের প্যানিক হিসেবে নেইনি। আমরা নিয়েছি যে এই জায়গাটায় যেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর যেন বাংলাদেশের মাটিতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, নিষিদ্ধই থাকে এবং তাদের নিষিদ্ধ কার্যক্রমগুলো প্রতিহত করার জন্য। আপনি দেখেন জানমালের নিরাপত্তা দিতে তো সরকার সর্বোচ্চ কাজ করছে, সেই জায়গায় আমরা তো আর জনগণের সকল পর্যায়ে জানমালের নিরাপত্তা দিতে পারবো না, কিন্তু আমরা আওয়ামী লীগের এই উৎখাতকে এবং আওয়ামী লীগের যেই আপনার দিন মানে ছাত্রলীগ যুবলীগ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বুস্ট করে তারা নামছে, তারা জয় করে ফেলবে, তারা গুলিস্তানে এটা করবে, 32 এটা করবে, এগুলো বলছে, সেগুলোর প্রতিবাদে আমরা রাজপথে ছিলাম এবং আমরা শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের প্রশ্নে অভিন্ন থেকে রাজপথে থাকবো। আর আপনি যে প্রশ্ন করেছেন জুলাইয়ের যে জুলাইয়ের বিভেদ তো না, জুলাইয়ের যে অর্জন নিয়ে কারো বিভেদ নাই, বিভেদ এখন আদর্শিক। কেউ এই রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, কেউ জুলাই নিয়ে রাজনীতি করছে, আমরা জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করছি। এই প্রেক্ষাপটে আদর্শগত বিভেদ থাকবে, কিন্তু জুলাই নিয়ে কোনো বিভেদ নাই, জুলাই আমাদের অর্জন। আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা 11 দল সমাবেশ করেছেন, সরকারের বিভিন্ন ভুল ত্রুটির কথা বলেছেন, একই সঙ্গে আওয়ামী লীগের বিষয়টিও বলেছেন। আওয়ামী লীগের ফিরে আসার পথ আসলে সরকার তৈরি করছে বলে আপনাদের কাছে মনে হয় কিনা? আপনাকে ধন্যবাদ, সহ-আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, এখানে আপাতত সবাই ঐকমত্য পোষণ করছে যে আজকের এই দিনটি জনস্বার্থে জনগণের জানমালের নিরাপত্তার জন্য হলে হয় আইনশৃঙ্খলা বাহিনী অথবা রাজনৈতিক সংগঠন যেভাবেই হোক বাংলাদেশ যাতে আর ত্রাসের রাজত্বে ফিরে না যায়, এখানে যাতে নতুন করে গুম খুনের রাজনীতি শুরু হতে না পারে, তার জন্য এখানে সবাই সতর্ক আছে। কিন্তু এখানে পাশাপাশি এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, যেমন শরীফ ভাই খুব শার্পলি যে কথাটা বলেছেন যে জুলাইয়ের ভেতর থেকে রাজনীতি তৈরি হয়নি। জুলাইয়ের ভেতর থেকে যদি রাজনীতি তৈরি না হতো তাহলে ওনার যে 3 জন সহ-আলোচক, জুলাইয়ের পূর্বে তাদের এই সমাজে কোনো রাজনৈতিক অস্তিত্ব ছিল না, তাদের রাজনৈতিক কোনো ভাষা ছিল না, তাদেরকে আমাদের ছাত্রদলের বন্ধু তারা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, তারা সমাজে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে নাই। এখানে যে ছাত্র শিবিরের ভাই আছে তারা কোনোদিন পরিচয় দিতে পারে নাই। যদি কখনোই এই পরিচয় কোথাও প্রকাশ হতো তখন তাদেরকে আপনার থানায় দিয়ে দেওয়া হতো, যে ছাত্র শিবির সন্দেহে তাদেরকে থানায় দেওয়া যেত। আমি ব্যক্তিগতভাবে আমি রাজনীতি না করলেও অ্যাক্টিভিজমে ছিলাম, কিন্তু আমাদের সেই ভয়েসটা ছিল না। তো আমরা মনে করি জুলাইয়ের রাজনীতি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এটা নির্মাণের পথে। সো এটা এখন রাতারাতি কিছু হয়ে যাবে ব্যাপারে এরকম কিছু না। সো এই জায়গা থেকে আমার মনে হয় যারা বিজয়ী শক্তি, জুলাইয়ে বাংলাদেশের জনগণ বিজয়ী হয়েছে, বিজয়ী শক্তিকে আমরা ব্লেম না করে এখানে যারা পরাজিত শক্তি, যারা এখান থেকে মানুষকে মেরে, মানুষকে আয়না ঘরে গুম করে, দেশে $278 বিলিয়ন বিদেশে পাচার করে যারা এখান থেকে পালিয়ে গিয়েছে, সেই জায়গাতে আমাদের জোর দেওয়া উচিত। আর একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে এই দিবসের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে আপনি স্পেস দেওয়া হচ্ছে না। আপনি বারবার আওয়ামী লীগের জনগোষ্ঠীর কথা বলবেন, আওয়ামী লীগকে জনগোষ্ঠীকে কিনে নিয়েছে। আওয়ামী লীগকে তারা সমর্থন করেছে, তখন সমাজ 2 ভাগে বিভক্ত ছিল। অনেক মানুষ আছে মনে করেছে, এইবার অনেকে আমার বন্ধুদের জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে, মনে হচ্ছে মন্দের ভালো, যে তাদেরকে একবার ট্রাই করে দেখবে যে তারা কেমন করে। বিশেষ করে জনাব তারেক রহমান, তিনি কিন্তু বাংলাদেশে কখনোই নির্বাচিত হননি, ওনার এখন প্রথম টেনুর, জনগণ তাকে পরীক্ষা করার জন্য ভোট দিয়েছে। বিষয়টা যে আওয়ামী লীগকে একবার ভোট দিয়েছে, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগে কোনো নাম লিখিয়েছে, তার মানে হলো যে আপনার জীবনব্যাপী বংশ পরম্পরা তার আওয়ামী লীগ থাকবে, এইভাবে আসলে আমাদের চিন্তা করা উচিত না। আমাদেরকে চিন্তা করতে হবে তারা এই দেশের নাগরিক, তারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং এখানকার যেই কনস্টিটিউশন আছে, এখানকার যে আপনার একটা সামাজিক চুক্তি আছে, সেই অনুযায়ী তারা এখানে বসবাস করবে।
এখানে এই চুক্তির বাইরে গিয়ে চুক্তিকে লঙ্ঘন করে যারা এখানকার নির্বাচনকে কক্ষিগত করেছে, নির্বাচন হতে দেয় নাই, এখানকার কোনোভাবেই আপনার যে মানবাধিকারের যেই লঙ্ঘন হয়েছে, এটা তো এখানকার যে জনগণের যে চুক্তিকে আপনার অনুসরণ করে হয় নাই। জনগণ চুক্তি বলতে সংবিধান সম্মত তো হয় নাই। তো সেই জায়গায় যারা ভঙ্গ করেছে এবং একটা পর্যায়ে যখন আপনার তাদের হাত থেকে জনগণের মুক্তির কোনো পথ ছিল না, তখন তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে। সেই জায়গায় আপনি তাদেরকে কখনোই কোনোভাবে সমর্থক আছে, বিরাট জনগোষ্ঠী সংগঠক আছে বলে তাদেরকে কোনোভাবে আপনি হালকাভাবে নিতে পারেন না। আমাদেরকে যেই জায়গায় দেখতে হবে যে আওয়ামী লীগ কি, ইভেন তার সমর্থকরা তারা কি জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করে নিয়েছে কিনা, জুলাই গণঅভ্যুত্থান এবং এর পূর্বকার সময়কার তাদের দলের দ্বারা যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, নাগরিককে যে এখানে নৈরাষ্ট্র অথবা নৈ নাগরিক করা হয়েছে, সেই বিষয়ে তাদের অবস্থান কি। যদি অবস্থান না থাকে, শুধুমাত্র নাগরিক, শুধুমাত্র সমর্থক এই বলে তাদের রাজনৈতিক অধিকার আছে, এটা আমরা স্বীকার করতে পারি না। এই দেশে আপনার রাজনীতির অধিকার আছে, কিন্তু রাজনীতির নামে খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি, রাজনীতির নামে আয়না ঘুরে বন্দি করার অধিকার কাউকে দেওয়া হয়নি, রাজনীতির নামে বর্ডার ক্রস করে কাউকে পাঠিয়ে দিয়ে সেখানে আপনার সেই দেশের কারাগারে রাখবেন সেই অধিকার কাউকে দেওয়া হয়নি, রাজনীতির নামে ঢাকার আপনার আদালত থেকে আপনার কলকাতার কারাগারে এখানকার সাক্ষী পাওয়া যাবে সেটা কাউকে দেওয়া হয় নাই। তো যারা আসলে সেই জায়গাটা ফিরিয়ে আনতে চায়, আমি মনে করি আজকে 23 জুন কিংবা পরবর্তীতে যখনই তারা কোনো আস্ফলন দিবে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই জায়গায় শটান হয়ে দাঁড়িয়ে যাবে না। বাংলাদেশে কখনোই ফেসিবাদের পুনরাবৃত্তি ঘটতে পারে না। লাস্টলি আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করেছেন, এই জায়গায় আমি কিছু ক্ষেত্রে একমত যে আমরা ফেসিবাদী অথবা যে শক্তি আছে তাদেরকে দাঁড়িয়েছি, কিন্তু ফেসিবাদের যে এলিমেন্ট আছে আমরা সেই জায়গাগুলো তাড়ানোতে আমরা বর্তমান যে সরকার তাদের আপনার কোনো দায়বদ্ধতা, কমিটমেন্ট দেখতে পাচ্ছি না। যদি সেই কমিটমেন্ট দেখতে পাওয়া যেত তাহলে জুলাই সনদকে তারা অক্ষর অক্ষরে যেভাবে বলছে বাস্তবায়ন করতো। এখন পর্যন্ত আমরা সেই অবস্থা দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে দেখেছি যে মানবাধিকার কমিশন বলেন, এখানে সবাই পদত্যাগ করেছে। আজকে আপনার আমাদের যে আইন কর্মকর্তা 18 জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে? তারা সবাই কাছাকাছি কারণ দেখিয়েছে। এখন এর রাজনৈতিক দলের কারণ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে পারে, বাট কারণগুলো বৈধতা আছে কিনা সেটা আপনি দেখতে হবে। সো সরকার যে পথ নিয়েছে, আওয়ামী লীগকে ঠেকানোর মাধ্যমে এখানে ফেসিবাদকে আবার আসবে না এই কথা আমরা বলতে পারবো না। বরং এই রাষ্ট্র থেকে যে ফেসিবাদের এলিমেন্ট আছে, যে প্রতিষ্ঠানগুলোতে যে ফেসিবাদের এলিমেন্ট আছে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে যে একক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগণের যে নজির আছে, সেই জায়গায় যদি সরকার পদক্ষেপ না নিতে পারে তাহলে ওখানে আপনার আবারও ফেসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে, অথবা অন্য কোনো নামে, অন্য কোনো চরিত্র, অন্য কোনো শক্তি হয়ে। শরীফুজ্জামান শরীফ, আমি যদি একটু যাই, রাজনৈতিক দলগুলো আসলে ফেসিস্টকে পুনর্বাসিত করে কিনা, আমরা যদি সংসদ অধিবেশনের দিকে তাকাই, সেখানে গতকালকে বেশি হয়েছে যে কারো সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রীকে সমালোচনা করা যাবে না, তার বক্তব্যেরই করা যাবে না, এই ধরনের একটি আলোচনা হয়েছে। মানে এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে আসলে ফ্যাসিস্টের আবার উত্থান ঘটে কিনা। প্রথম জায়গাটা বলি যে গণ অভ্যুত্থানের পরে আমি যেটা বললাম, আওয়ামী লীগের নেতাদেরকে আওয়ামী লীগ হাত ধরে সীমান্ত অতিক্রম করেনি। আমরা যারা এসে রাস্তায় অথবা ইনডোরে কথা বলি, আমরা কেউ না কেউ তাদেরকে পার করে দিয়েছি। অর্থাৎ আমি ওই মুরগির মাংস খাইলাম না, ঝোলটা খাইলাম আর কি, ঠিক আছে? তো এই যে এই ব্যবস্থাগুলো এস্টাবলিশ করেছে কারা? আমি তো পরিষ্কার উদাহরণ দিয়ে বললাম যে কারা বলছে যে আওয়ামী লীগের লাখ লাখ ভোট আছে, এটা আমার কথা না, আমি উদাহরণ দিলাম। নির্বাচনের আগে আমরা শুনেছি 14 গ্রামে যিনি এমপি তিনি বলেছেন, আপনি নেট সার্চ দেন, আমাদের দর্শকরা নেট সার্চ দেন, যে এখানে এবার মুজিব ভাইকে ভোট দেবেন না, উনি এবার নাই, এবার আমাকে ভোট দেন। মুজিব মানে মুজিবুল হক, রেলমন্ত্রী ছিল, আগামী বছর আপনারা মুজিব ভাই এলে ভোট দিয়েন। বলেছি না, আমরা ভোট চেয়েছি না, ঠাকুরগাঁয়ে গিয়ে চেয়েছি না? তো এখন আপনার যখন যাকে দরকার হবে, এইটা তো এক ধরনের হিপোক্রেসি না? আপনাকে যখন প্রয়োজন হচ্ছে তখন আমি নিলাম। আমি তো মনে করি যে তাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি স্পেসটা দিচ্ছেন কেন? স্পেসটা তো আপনি দিচ্ছেন। বিচার থেকে শুরু করে আমরা বিচারে কত দূর এগোতে পারছি না কেন? এক। দ্বিতীয়ত, সমালোচনা করা যাবে না, এটা এক ধরনের মানুষের অধিকার হরণ। কিন্তু রাস্তায় রাস্তায় যে কাজটা আওয়ামী লীগের সময় ছিল, আপনি আওয়ামী লীগ প্রতিরোধের নামে রাস্তায় রাস্তায় সাধারণ মানুষকে ধরে তার ব্যাগ চেক করতে পারেন না। একটা দেশ যদি আইন অনুযায়ী চলে, আপনি এটা করতে পারেন না, কোনোভাবেই করতে পারেন না। আওয়ামী লীগ যখন এই কাজটা করেছে, সে 28 অক্টোবরের কথা বলেন অথবা তার আগের যে কর্মসূচির কথা বলেন, আমরা আপনাদের এইসব জায়গায় গিয়ে আমরা তার প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এইটা মানুষের অধিকার কেড়ে নিতে পারে না। সেটি কেন হবে? একই ঘটনা কেন ঘটছে? পুলিশ কি এখানে কোনো ফাঁদ পাচ্ছে? আজকে সাংবাদিকের শরীর কেন রক্তাক্ত হবে?
একজন মানুষকে আমি পেটালাম, আপনি সলিউশন বলে ফেলবেন যে যাদের দ্বারা জামাতের অনুষ্ঠানে সেখান থেকে আক্রমণের হয়েছে, রক্তাক্ত হয়েছে, আপনি বলবেন যে জামাত এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর ব্যবস্থা কোনো রাজনৈতিক দলের নেওয়ার বিষয় না, এটা একটা ক্রিমিনাল অফেন্স। সরকার এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে কেন ধরবে না? কি কারণে ধরবে না? এটি তো মিটমীমাংসার বিষয় না যে আপনি আমাকে মেরেছে, আমি মেরেছি, শেষ হয়ে গেল। আপনার যদি এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যখন বারবার ঘটতে থাকবে, তখন মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়, সিস্টেমের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। যারা সামনে থাকে তাদেরকে নিয়ে মানুষ প্রশ্ন করে, সেই প্রশ্ন করার সুযোগটা আপনি দিচ্ছেন। এখন সংসদ এটি একটা সার্বভৌম প্রতিষ্ঠান। এই সংসদটার প্রতি মানুষের আকাঙ্ক্ষা আছে এই কারণে যে এখানে গান গাওয়ার জন্য ওই মমতাজ নেই। আমরা চেয়েছিলাম যে তার অনেক লিমিটেশনস আছে, তার অনেক ক্রিটিক আছে, তারপরে ওই পার্লামেন্টে এই পয়েন্টগুলোতে আলোচনা হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে, বিরোধী দল বলছে যে আমরা নোটিশ দিয়েছিলাম, পুশিন নিয়ে আলোচনার সুযোগ পাওয়া যায়নি। এই পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দল কেউই আমেরিকার সাথে চুক্তি নিয়ে তারা কথা বলতে রাজি না, কেউই ওই নিয়ে হামের টিকা নিয়ে কোনো কথা বলতে রাজি না। আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলছেন যে এটি তদন্ত করার কিছু নেই, অন্তর্বর্তী সরকারের গাফিলতি। তো কোন সরকারের গাফিলতির জন্য তো মামলা হওয়ার কথা, মামলা কেন হবে না? পার্লামেন্টে নতুন দায়িত্বপ্রাপ্ত অনেকেই দায়িত্ব পেয়েছেন, তারা বুঝতে পারছেন না একজন পার্লামেন্ট মেম্বারের রান্নাঘরের ডেস্কি আছে কি নেই এটা আলোচনা করার জন্য আলাদা পার্লামেন্টারি গ্রুপ আছে, ফোরাম আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কিন্তু বাজেটের মধ্যে এই আলোচনাগুলো হচ্ছে। 1 মিনিট সময়ের জন্য 2,73,000 টাকা খরচ হয় পার্লামেন্টে। সেই পার্লামেন্টটাকে আমরা ইফেক্টিভ করতে চাই, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা মানে রিসেন্ট দেখছি আমাদের প্রধানমন্ত্রীর মেয়েটাকে নিয়ে যে ধরনের অশ্লীলতা, এটাকে কোনোভাবে মত প্রকাশ বলা যায় না। জি, আমি একটু আমরুল ইসলামের কাছে যেতে চাই। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই আলোচনাগুলো হয় বা যে ধরনের কর্মসূচিগুলো আসে কিংবা যে কোনো রাজনৈতিক যে প্রতিহিংসাপরায়ণ স্ট্যাটাসগুলো আসে, এগুলোর বিষয়ে আসলে আপনাদের অবস্থানটাকে, আপনাদেরকে নানান জায়গায় অভিযোগ করা হয় বট বাহিনী। আসলে দেখুন, আমরা 5 তারিখের পরে দেখলাম আমাদের আসলে ছাত্রদের সাথে যে কাজ, ছাত্র বান্ধব যে কার্যক্রম, আমাদের কর্মসূচি, এখানে আসলে আমাদের সাথে আর কি অন্যান্য যে রাজনৈতিক বা ছাত্র সংগঠন আছে, সেইভাবে আমরা কাজের জায়গায়, কর্মসূচির জায়গায়, ছাত্র বান্ধব কর্মসূচির জায়গায় আমরা তেমন কোনো কম্পিটিশন দেখতে পেলাম না। আমাদেরকে নিয়ে একটা ডিফারেন্স জায়গায় আমাদের একটা কম্পিটিশনে নিয়ে আসলো। সেটা কি? ছাত্র শিবির নাকি বট, ছাত্র শিবির হচ্ছে গুপ্ত, এই ইস্যুটা নিয়ে আমাদেরকে সামনে নিয়ে আসছে। এই আলাপটা আমি আরেকটু পরে দিই, আরেকটু আলাপ দেই যে ইনিয়ে বিনিয়ে কোনোভাবে ছাত্র শিবিরকে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স, এই ধরনের কোনো চিন্তা ছাত্র শিবিরের নেওয়ার সুযোগ নাই। ছাত্র শিবিরের একটা দায়বদ্ধতা আছে। ছাত্র শিবিরের এখনও 7 জন ভাই গুম আছে। আমাদের মোহাম্মদ আলিউল্লাহ, তারপর হচ্ছে আমাদের মোকাদ্দেস ভাই, আমাদের জাকির হোসেন ভাই, জয়নুল আবেদিন ভাই, কামরুজ্জামান ভাই, রেজওয়ান হোসেন ভাই, শফিকুল ইসলাম ভাই, এই 7 জন ভাই এখনো অবধি আমাদের গুম আছে। আপনি যদি দেখেন আমাদের কাছে রিপোর্ট আছে যে 2009 থেকে 2024 এই সময়ে 66,240 জন ভাই আমাদের গ্রেপ্তার হয়েছে। মোট আসামি হয়েছে কত জানেন? আপনার 1,53,312 জন। এখানে রিমান্ডে আমাদের কতজন ভাই নিয়েছে জানেন? আমাদের 19,722 জন ভাইকে রিমান্ডে নেওয়া হয়েছে। কতদিন রিমান্ডে নিয়েছে সেটা আমি বলবো, প্রায় 29,971 দিন আমাদের ভাই। এটির প্রেক্ষিতে তো 5ই আগস্ট হয়েছে, এর পরবর্তী আমাদের কতজন ভাই এই আওয়ামী লীগের সময়ে শাহাদত বরণ করছে? 103 জন। কতজন ভাই পঙ্গুত্ব বরণ করছে? 324 জন। আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা কখনোই আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স বা ছাত্রলীগকে ফিরানো এই ধরনের চিন্তা আমাদের মাথায় আনার কোনো সুযোগ নাই। এটা একটা এক্সাইট, এটা আমাদের আওয়ামী লীগ বিষয়ে, ছাত্রলীগ বিষয়ে, ফ্যাসিজম বিষয়ে আমাদের জন্য হচ্ছে জিরো টলারেন্স। এটার সাথে আসলে আমাদের কোনো মতনৈক্যের জায়গায় বা কোনো জায়গায় আসলে মতৈক্যের জায়গায় আমাদের এক হওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই না এদেশের মানুষদের ওপরে আবার কোনো 75 নেমে আসুক, এদেশের মানুষের উপর আবার কোনো 24 নেমে আসুক। আমরা এটা চাই না, এটা হতে দেব না। আমরা এদেশের তরুণ ছাত্র সমাজকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করব। দরকার হয় আবারও
এদেশে আবার এদেশের মানুষরা, এদেশের তরুণরা আবার জীবিত হবে। বটের আর বিষয়টা যদি বলেন, বটের বিষয়টা হচ্ছে ছাত্র শিবির তার নৈতিক জায়গা থেকে একমাত্র ছাত্র শিবিরের একটা অনলাইন নীতিমালা আছে, যদি আপনারা চান আমরা দেখাতে পারবো, বা আমাদের পড়ার সুযোগ আছে, অ্যাভেলেবল আছে, যে তারা হচ্ছে আমাদের নৈতিক জায়গা থেকে আমাদের কোনো জনশক্তি ছাত্র শিবিরের কোনো ধরনের ফেসবুকে এসে কারোর বিরুদ্ধে কোনো গালাগালি করা বা এমন কোনো মন্তব্য করা যেটা হচ্ছে সাধারণ ভাবে দৃষ্টিকটু, এটা সুযোগ নাই, তার সাথে সাথে পদ বাতিল হয়ে যাবে, এই সুযোগটা আমাদের হাতে নাই। সুতরাং এই ধরনের আসলে অভিযোগ দিয়ে ছাত্র শিবিরকে আটকে আসলে সুযোগ নাই। আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন যে ছাত্র সংসদ নির্বাচনের আগেই কিন্তু আসলে এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছিল। ছাত্ররা এরা জানে যদি আমাদের এইটা যদি সত্যতা থাকতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কি আসলে আপনি কি মনে করেন তাদেরকে? তারা অবশ্যই আমাদেরকে ভোট দিত না, আমাদেরকে বর্জন করতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্জন করতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, তারা কিন্তু সবাই আমাদেরকে। কাজী জিয়াউদ্দিন বাসাদ, আমি আপনার কাছে যেতে চাই। পুনর্বাসনের ক্ষেত্রে আসলে প্রথমে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর নাম আসে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছাত্র দল বা জাতীয়তাবাদী দলের সঙ্গে কোথাও কোথাও মার্চ করছে বিভিন্ন জায়গায়। আবার আমরা বিপরীতমুখীও দেখি যে জাতীয়তাবাদী দলের অফিস ভাঙচুর হয়, কোথাও নিষিদ্ধ সংগঠনের হামলার শিকার হয়। এই বিষয়গুলো আসলে সরকারের অবস্থান কি, সরকার কি কঠোর অবস্থানে আছে বলে আপনার কাছে মনে হয়? ডেফিনেটলি। আপনি জানেন আমরা যখন বিরোধী দল ছিলাম সবচেয়ে বেশি দমন পীড়নের শিকার কিন্তু আমরা হয়েছি। আমার সহযোদ্ধা বা ভাই অনেকে স্ট্যাটিস্টিক্স দিয়েছে। তো বিএনপির আসলে স্ট্যাটিস্টিক্স অসীম। আপনি জানেন যদি গুমের কথা বলেন, তবুও এখন পর্যন্ত প্রায় 68% বিএনপির নেতাকর্মীরাই গুম ছিল। 251 জন এখন পর্যন্ত গুম আছে। সেখানে ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ এরকম উল্লেখযোগ্য অনেক নেতা, আমাদের তেজা কলেজের নেতা সহ অনেকজন, আমার সহযোদ্ধা, আমার বিশ্ববিদ্যালয়ের 3 বড় ভাই এখনও গুম আছে। আমরা ওই পরিসংখ্যান যদি যাই, ওই চিন্তা করি, এবং আমি নিজেও গুম ছিলাম। আমার 3 days গুম থেকে রেখে তারপর আমাকে 4টা মামলা দিয়ে কারাগারে প্রেরণ, এই সকল কিছু নিয়ে প্রশ্নই আসে না যে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন প্রক্রিয়া। আপনাদের তো বিভিন্ন কমিটিতে মাঝে মধ্যে দেখা যায় যে ছাত্রলীগের লোকজনের নাম চলে আসে। আমাদের বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা একটা বড় সংগঠন। এখানে আমাদের যে কোনো ইস্যুতে যে কোনো প্রোগ্রামে অনেক পার্টিসিপেশন থাকে, এবং ওই পার্টিসিপেন্টসরা যারা আসে তাদের দ্বারা ধারাবাহিকভাবে কাজ করে। তাদের কমিটির সময় হয়তো 2-1 যদি কোনোভাবে অন্য কোনো ফ্যাসিস্ট সংগঠন বা আদার্স কোনো সংগঠনের সাথে যদি কোনোভাবে সংশ্লিষ্ট থাকে, আমরা কিন্তু সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করি। কিন্তু অন্যথায় আমরা যদি দেখি আমাদের আরেকটা ছাত্র সংগঠন বা অন্য ছাত্র শক্তি, বিশেষ করে ছাত্র শিবির, আমরা তো কখনো পানিশমেন্ট থাক দূরের কথা, উল্টা তাদের পক্ষে সাফাই দেওয়ার জন্য অনেক অসংখ্য উদাহরণ, অসংখ্য ওয়ে তারা নিজেরাই ক্রিয়েট করে, মাদার সংগঠন ক্রিয়েট করে। কারণ এটা একটা ওয়ান টাইপস অফ বন্ডামি আর কি, যে আমরা ছাত্রলীগের সাথে একসঙ্গে ছিলাম, এখন আমরা একটা সংগঠন করি। এই কাজে এই বন্ডামি ছাত্রদল করে না। এই কারণে যখন দেখে যে কোনো একটা সংগঠনের সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে, বড় সংগঠন, 1-2টা মিস্টেক হতেই পারে, টু ইজ হিউম্যান, এটা মানুষ মাত্রই বলে, 1-2টা হতেই পারে, সেই জায়গায় আমরা ইনিশিয়েটিভ সাথে সাথে স্টেপ নিয়ে তাদেরকে কিন্তু সাসপেন্ড করে দিই, এবং সাময়িক করি না, এবং পার্মানেন্টলি করে দিই, এবং তাদের রাজনীতি করার সুযোগ থাকে না ন্যূনতম যদি অভিযোগ পায়। সেক্ষেত্রে আমাদের অন্য সংগঠনের তো তুলনাই হয় না। তো এই জায়গায় আমাদের কাউকে পুনর্বাসনের কোনো সুযোগ এনে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। সুতরাং পুনর্বাসন কাকে করবো আমরা কি আবার সেই ফ্যাসিস্টদেরকে ডেকে আনবো বাংলাদেশে? আমার সহালোচকরা অনেকগুলো কথা বারবার বলতে আমি শুনেছি। আমার ছাত্র শিবিরের ভাই বলেছে, তারপর আপনার আমাদের নতুন দলে এনসিপির ভাই বলেছে, এবং আমাদের শরীফ ভাই বলেছে। আপনারা দেখেন, এই বাংলাদেশে যদি আমরা আবারও সেই আগের যে ধ্বংসাত্মক কার্যক্রমগুলোতে আবারও ফিরে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ পুনর্গঠন হবে না। আপনি 17 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে যদি আমরা পুনরালোচনা না করে দেশকে পুনর্গঠন না করি, আমরা যদি শুধু আমরা নিজেদের পরিসংখ্যান নিয়ে ব্যস্ত থাকি বা একজন আরেকজনকে দমন পীড়নে ব্যস্ত থাকি, রাজনৈতিক উদ্দেশ্য, আপনি যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি অবস্থান গ্রহণ করেন, তাহলে আওয়ামী লীগ শুধরাবে না, আপনাকে পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের অনেকের পক্ষে, অনেকের কাজে আমরা শুনি যে আওয়ামী লীগের অমুক, ওই এলাকার আওয়ামী লীগ ভালো, ওই এলাকার আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের অমুক নেতা ভালো ছিল, আওয়ামী লীগের তমুক নেতা ভালো ছিল। এইভাবে কিন্তু অনেককেই কিন্তু আমাদের একটা রাজনৈতিক দল প্রশ্রয় দেওয়ার সুযোগ দেয়, এবং আমরা দেখেছি যে ওই রাজনৈতিক দল বিভিন্ন সময়ে ওই ছাত্রলীগ এবং তাদের সরকার দলের সাথে ওতপ্রোতভাবে মিলেমিশে রাজনীতিটা করেছে। আমরা চাই না যে পুনর্বাসনের শব্দটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আসবেই না, আসেই না, এবং এটার কোনো সুযোগই নাই, এবং ছাত্র দলের তো এটার
মানে কোনো ধরনের সুযোগ নাই, বরং ছাত্রদল সেই জায়গা থেকে ছাত্র রাজনীতিকে পুনর্গঠনের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে সকল গণতান্ত্রিক যত ছাত্র সংগঠন আছে তাদেরকে মুক্ত গণতান্ত্রিক চর্চার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অনুপ্রেরণা দিচ্ছে, ইন্সপায়ার করছে। সেই জায়গায় পুনর্বাসনের কোনো সুযোগই নেই। জি, আলাউদ্দিন মোহাম্মদ, তথ্য উপদেষ্টা বলেছেন দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি আসলে আদালত ঠিক করবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যারা জড়িত নয় এমন আওয়ামী লীগেরা অংশ নিতে পারবে এরকম একটি মন্তব্য তিনি করেছেন। এর ফলে আসলে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা? এই বিষয়টাকে আমি শুধু রাজনৈতিক অবস্থান থেকে দেখতে চাই না, আমি একজন নাগরিক হিসেবে দেখতে চাই। প্রথমত আমরা যেটাকে পুনর্বাসন বলছি, যদিও এটার সাথে আমি প্রথমে বলবো যে এনসিপি আমরা যেভাবে দেখছি সেটা না চিন্তা করে যদি বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে যদি সে কোনো রাজনৈতিক দল করে কোনো ব্যক্তি মনে করে যে আমি এখন গিলটি ফিল করছি, হ্যাঁ, এবং আমার মনে হয়েছে যে সিদ্ধান্তটা ভুল ছিল, আমি নতুন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থেকে রাজনীতি করতে চাই, তখন কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর যে অ্যাপ্রোচ হবে এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা হলো যে সে আপনার আগে কী রাজনীতি করেছে সেটা সম্পর্কে সে আসলে কোনো কথা বললো না, হ্যাঁ, সে তার মতো একটা চুপচাপ থেকে গেলো এবং রাজনীতি করা শুরু করলো। দুটা কিন্তু সেম না। আমরা যখন বলছি রিকনসিলিয়েশনটা ছিল এরকম যে আমরা ভুল স্বীকার করা, যে এটা আসলে যেটা হয়েছে অন্যায় হয়েছে এবং আমি রাজনীতি করতে এসেছিলাম অন্যায় করার জন্য না, আমি জনগণের সেবা করতে এসেছিলাম, জনগণের জন্য রাজনীতি করতে এসেছিলাম, বাট আমার দলের মাধ্যমে এই ভুলটা হয়েছে, এই ভুলটার সাথে আমি যুক্ত না। এবং এটার মাধ্যমে কিন্তু পৃথিবীর যেখানে রিকনসিলিয়েশন হয়েছে সেই দেশগুলোতে একইভাবেই ঘটনাটা ঘটেছে, যে যারা নির্দোষ তারা সেখান থেকে দায় মুক্তি নিয়েছে যে আমি এই ঘটনার সাথে যুক্ত না এবং দল যেটা করছে ভুল করেছে আমি এর সাথে একমত না। বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে চুপচাপ নির্বাচনের মাধ্যমে অনেকেই একটা ইনফর্মাল রিকনসিলিয়েশন করে ফেলেছে। এটার মাধ্যমে যেটা হয়েছে, এইটা আপনার এই ইস্যুটাকে আপনার যেভাবে রিজলভ করলে এটার ভবিষ্যতে এটা নিয়ে বড় সংকট তৈরি হতো না, সেই ইস্যুটা আপনার সেভাবে রিজলভ করা হয় নাই। এটা একটা বড় আপনার গলদ আমার মনে হয় রয়েছে। না করার দায়টা কার, সরকারের না রাজনৈতিক দলগুলো সবার? না করার দায়টা হলো জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো যে একটা সমঝোতার মধ্যে ছিল, নির্বাচনের পূর্ব মুহূর্তে এই সমঝোতাটা অনেকটা ভেঙে যায় এবং তারা মনে করে যে একে অপর রাজনৈতিক দলের কাছে এরা আক্রান্ত এবং তারা তখন ভোটের জন্য মূলত তৃতীয় একটা শক্তির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তো এটার মাধ্যমে আমি বলবো না যে এটা কোনোটাই শেষ হয়ে গিয়েছে, বাট স্থানীয় সরকার নির্বাচন কিংবা আদার্সে আমি মনে করি না যে আওয়ামী লীগ করেছে এবং সে তার ভুল স্বীকার করে নাই। সমাজের কাছে আপনার সে নির্দোষ হিসেবে ক্লিন চেক দেওয়া হয় নাই, রাষ্ট্রীয়ভাবে বলেন কোনো কমিশনের মাধ্যমে হোক, অন্য কোনো দলে অংশগ্রহণ করার মাধ্যমে হোক, তাকে আপনার রাজনীতি করা এখানে সুযোগ দেওয়া যেতে পারে না। কেন পারে না? কারণ সে ব্যক্তি হিসেবে তার নাগরিক অধিকার আমরা স্বীকার করি, সে এখানে ব্যবসা করবে, বাণিজ্য করবে, এদেশে চাকরি বাকরি করবে, সবই করবে। কিন্তু রাজনীতিটা কি? রাজনীতি হলো যে পুরো এই দেশের যে রাষ্ট্র পরিচালনার জন্য যে রাজনৈতিক দলগুলো সংগঠিত আছে সেই দলগুলোর মাধ্যমে সে রাষ্ট্র পরিচালনার শীর্ষে অবস্থান করতে পারে। এখন একটা রাজনৈতিক দলের সদস্যরা যারা তার দলের খুন গুণ এবং এই ধরনের অপকর্মের সাথে যুক্ত থেকে এবং তারা এই ব্যাপারটাকে পুরোপুরি এড়িয়ে গিয়ে শুধুমাত্র বড় দল হিসেবে সাংগঠনিক শক্তি আছে বলে আবার রাজনীতি করবে, আবার জনগণের যাবে, সেই সুযোগটা তাদের দেওয়া উচিত না। জি, শরীফুজ্জামান শরীফ, অন্য একটু বিষয়ে যেতে ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। 90-এর পরবর্তী এক ধরনের ছাত্র রাজনীতি তৈরি হয়েছিল, 24-এর পরবর্তীতে ছাত্র রাজনীতি সেই অবস্থায় আছে কিনা বা একাল সেকালের পার্থক্যটা কি দেখছেন? ধন্যবাদ। তার সাথে আমি একটু আলাউদ্দিন ভাইয়ের একটা যুক্ত করে দিই যে এই কর্মীরা ভুল স্বীকার করবে কি কোনো রাজনৈতিক দলের অফিসে গিয়ে, নাকি কমিশন তো করতে হবে? তাহলে আমরা তো ঘোষণা দিয়ে দিয়েছি যে আওয়ামী লীগ থেকে যারাই আমাদের এখানে আসতে পারো, ব্যবস্থাটা তো আমরা করেছি না? করেছি। কিন্তু এই কথাগুলো বললেই আপনি বলবেন যে আপনারা ফ্যাসিস্টের আসার পথ তৈরি করে দিতে চান, তাই না? আসার পথ তো রাজনৈতিক দলগুলো তৈরি করে। আওয়ামী লীগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। আওয়ামী লীগ একটি বিশাল দল, বিশাল বড় রাজনৈতিক দল ছিল, এখনও আছে। এখানে তৃণমূলের লক্ষ কোটি কর্মী আছে। মেজর আখতারুজ্জামান কালের কণ্ঠের টকশো গত সপ্তাহে, আপনার প্লিজ কালের কণ্ঠে কোনো বিষয়ে রেফারেন্স করা উচিত বলে কালের মনে হয় না। কণ্ঠে আয়োজিত কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন যা করছে এগুলো কোনো টক শো রেফারেন্স হতে পারে না ভাইজান। আপনারা দেখেন, আমি শেষ করি। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে এইভাবে আওয়ামী লীগকে যেভাবে আপনারা, যেমন এখানে 100টা ভয়েস আছে, এর মধ্যে একটা দুইটা ভয়েস তারা কি বিকৃত নাকি তারা কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী, সেটা আপনি নিশ্চিত না হয়ে আপনি আওয়ামী লীগের আপনি ফটো কার্ড কেন রেফারেন্স হিসেবে নিয়ে আসেন? না, কেন আপনি কালের কণ্ঠ ফটো কার্ড রেফারেন্স হতে পারে না? আরে ভাই আমি শেষ করি না, একজন মন্তব্য দিয়ে আপনি আওয়ামী লীগের কেন আপনি ইয়ে করবেন? আমি শেষ করি। এটা ভয়েস বাংলার ফটো কার্ড। ভয়েস বাংলা কি? এটা
ভয়েস বাংলা তো পরিচিত, মোস্তফা ফিরোজের এইখানকার প্রধান ছিলেন, আপনি তার মানে আমার ভাই আমি যেটা বলি কালের কণ্ঠ, তারপর বাংলাদেশ আপনি প্রতিদিন talk ইসে show যান, তার বক্তব্যটা শুনি। আপনি- বক্তব্যটা আপনি- ভাই এঙ্গেজ করছে যেহেতু আমি আপনি বলছি যে- ইন্টারনেট সার্চ দেন এই ভদ্রলোকের জুলাই আন্দোলনের সময় কি বলেছে আর এখন কি বলছে, না, দুটোর কিন্তু মধ্যে আমার পার্থক্য যে দেখছেন না? ইস্যুটা আমরা হলো যে একটু কেন আওয়ামী লীগের আলোচনায় যাই। শক্তিকে বারবার আমরা ইনফ্লাট করে দেখাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে সেইটা, সেই জন্য আমি দায়ী না, দায়ী আপনারা। আমরা কেন দায়ী হব? আপনারা দায়ী মানে হচ্ছে যে এই স্পেসটা আপনারা করেছেন। কিন্তু আপনি তো এই জায়গাটা আরো মানে খুব গ্লোরিয়াসলি তুলে ধরছেন, কোনটা? এই যে আওয়ামী লীগ না, এই যে প্রশ্নটা বারবার। এই যে তার যে দোষ, আমি বলেছি তার হাতে রক্ত আছে, আমি এটা অস্বীকার করিনি। আমি বলেছি তার কাঁধে লাশের বোঝা আছে, ছাত্র রাজনীতি কিন্তু ফিরতে তাকে চায়। এই যে রাজনীতিতে স্পেসটা কে কারা দিল, কিভাবে পেল? কেন আমি এখন শুনতে পাই যে তাকে লোকাল গভর্নমেন্টে আসতে পারবে? কেন আমি শুনতে পাই যে আপনারা যদি আমাদের দলে আসতে পারেন, সাধারণ ভালো যারা আছেন তারা আসবেন? আপনি ভালো এবং খারাপ কিভাবে বুঝলেন? কে ভালো কে খারাপ এটা কে ঠিক করবে? না, আমরা তো আমরা যে এটাই বিভিন্ন বললাম, জায়গায় আমরা গিয়ে এখানে আপনি যেটা reconciliation-এর বললেন জায়গাটা- যে ভোটের সময় রাইট, ভোটের সময় আমরা তাদের বাড়িতে যাইনি, জাননি। না, আমরা তো আওয়ামী লীগের ভোটারের বাড়িতে যাওয়া, আওয়ামী লীগের বাড়িতে যাওয়া না, মনে করছেন। সেখানকার- আমরা ছাত্র রাজনীতি নিয়ে একটু আলোচনা করি, এটি সেখানকার আমরা আসলে প্রমিনেন্ট ফিগারগুলোর কাছে যাওয়া হয়েছে। এই আলোচনা চলতেই থাকবে, আমরা তো এদের ছাত্র রাজনীতি 90-এর আন্দোলনের সাথে পার্থক্যটা, 90-এর আন্দোলনে যারা সামনে ছিলেন প্রথমত তারা নিজেদেরকে ওই আন্দোলনের একেবারে চ্যাম্পিয়ন এটি কখনো দাবি করেননি। তারা অনেকটা বিনয় প্রকাশ করেছেন এবং চেষ্টা করেছেন যে তারা তাদের একটা স্পেস তৈরি করে দেওয়ার জন্য। দ্বিতীয় জায়গাটা তারা একটা উদারতা দেখিয়েছেন, সেটা হলো যে শিক্ষার্থীদের যে ফোকাস করা। জুলাই আন্দোলনটা শুরু হলো শিক্ষার্থীদেরকে দিয়ে, বৈষম্য শিক্ষাক্ষেত্রে, চাকরি। 90-এর যে আন্দোলনটা, 90-এর ছাত্রনেতারা 90-এর এরশাদের পতনের পরেও তারা চেষ্টা করেছে তাদের যে 10 দফা ছিল সেই 10 দফাকে কন্টিনিউ করা। তারা বিভিন্ন জায়গায় লবি করেছে, তদবির করেছে, ইত্যাদি ইত্যাদি। তৃতীয়ত হচ্ছে যে তাদের সম্পর্কে এখন আমরা যে ধরনের কিছু কিছু মানুষ সম্পর্কে যে ধরনের কমপ্লেইন শুনি, ওই ধরনের কমপ্লেইনগুলো তখন শোনা যায়নি। আর সর্বশেষ যেটা, যে 10 দফার ভিত্তিতে যে গণঅভ্যুত্থানটা হয়েছিল 90 সালে, সেটা 90-এর পরে এখনকার মতো সবাই ভুলে গেছে। যারা পজিশন তারাও ভুলে গেছে, যারা অপোজিশন তারাও ভুলে গেছে। এখানে আমি একটু অ্যাড করে দিই, 90-এর আন্দোলনে যেটা হয়েছে, 90-এর আন্দোলনে অরাজনৈতিক কোনো ছাত্রনেতাদের আন্দোলনের নেতৃত্ব ছিল না। এই জন্য আমরা যে বারবার বলি যে 90 আন্দোলন ছাত্ররা ঘরে ফিরে গেছে, এটা ভুল। 90 আন্দোলনে যে ছাত্র অংশগ্রহণ করেছে তারা ছাত্র রাজনৈতিক দলের ছাত্র রাজনীতির অংশগ্রহণ করেছে এবং তারা ওই মূল দলে ধীরে ধীরে তারা অঙ্গীভূত হয়েছে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি। ছাত্ররা মানে শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন হচ্ছেন, কিন্তু তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। এটি নিয়ে আসলে মানে ছাত্র রাজনৈতিক দলগুলো আসলে চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা? আসলে দেখুন, ছাত্র শিবির এদেশের রাজনৈতিক কালচারটা পরিবর্তন করার জন্য, ছাত্র রাজনীতির কালচারটা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র শিবির 5 তারিখের পরে ক্যাম্পাসগুলোতে যে স্পেস পেয়েছে, ছাত্র শিবির সে স্পেসের নিয়ে অপরাজনীতির কোনো ধরনের তৎপরতা চালায় নাই, বরঞ্চ ছাত্রবান্ধব নানান ধরনের কর্মসূচি নিয়ে আমরা এসেছিলাম। আমরা সায়েন্স ফেস করেছি এদেশের তরুণ সায়েন্টিস্ট তৈরি করার জন্য, আমরা আইডিয়া কন্টেস্ট করেছি নতুন নতুন আইডিয়া জেনারেশন ছেড়ে দেওয়ার জন্য। আমরা আরও কালচারাল ফেস করছি, কালচারালি এদেশ নানাভাবে আমাদেরকে এদেশীয় কালচারকে চাপিয়ে রাখার জন্য আধিপত্যবাদ চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে এইভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা দেখব যে না, অনেকগুলো আমরা কথা বলতে পারবো। আমরা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও আপনি দেখবেন না যে আমাদের কেউ কোনো দায়িত্বশীল সেখানে একদিন এক্সট্রা জোর করে না, এমনিও দেখা যাচ্ছে এক্সট্রা সময় হলগুলো পার করে নেয়। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান সভাপতি মহিউদ্দিন ভাই, তার যেদিনই হচ্ছে পড়াশোনা শেষ সাথে সাথে তিনি ব্যাগ গুছিয়ে চলে আসছে। আপনি দেখেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ভাই, তিনিও যখন হচ্ছে তার পড়াশোনা শেষ নিজ উদ্যোগে, এখানে প্রশাসন তাকে প্রেসার দেয় নাই, অন্যরা কেউ তাকে ছবি তুলে বলে নাই, সে নিজ উদ্যোগে চলে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাঝার, মানে আমি জানতে চাচ্ছি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে আপনারা বের হতে পেরেছেন কিনা? ছাত্র শিবির আসলে লেজুর ভিত্তিক আসলে কোনো চিন্তা চেতনা নিয়ে ছাত্র শিবির চলে না। ছাত্র শিবির 1977 সাল থেকে এখনো অবধি স্বাধীনভাবে চিন্তা করার ছাত্র শিবিরের সুযোগ আছে এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে। আমরা কোনো কর্মসূচি, কোনো ধরনের কার্যক্রম
কাউকে বলে কারো কাছ থেকে অনুমতি নিয়ে ছাত্র শিবির করা লাগে না। ছাত্র শিবিরের একটা বডি আছে, সেই বডি নিয়মিত বসে, নিয়মিত কর্মসূচি ঘোষণা করে, নিয়মিত তার কার্যক্রম স্বাধীনভাবে করে। এ মাসে যদি আপনি দেখেন, এ মাসে আমাদের বীর ঘোষণা কর্মসূচি আছে, পলাশী দিবস আজকে প্রেস ক্লাবে ছাত্র শিবির উদযাপন করছে। আমরা সপ্তাহব্যাপী আমাদের আরো তো নানান ধরনের আছে, সপ্তাহব্যাপী আমাদের যে মাদক বিরোধী ক্যাম্পেইন, মাদকের যে সয়লাভ আমরা দেখছি, নানান ধরনের কর্মসূচি আপনারা ছাত্র শিবির আলাদাভাবেই করছে, লেজুর ভিত্তিক ছাত্র শিবির কোনো সমস্যা নেই। কাজী জিয়াউদ্দিন বাসাদ, লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হওয়ার সুযোগ আছে কিনা? ছাত্র দলের অনেকদিন থেকে কমিটি হয় না, নানান জায়গায় নানান ধরনের সংকট, এবং কমিটি দিলে দেখা যায় দুই গ্রুপের সংঘর্ষে, এটা একদম নিয়মিত ঘটনা, গণমাধ্যমের চোখে আসে। এর কারণটা আসলে কি? আমার সহালোচক অনেকগুলো কথা বলেছে, আমি মনোযোগ দিয়ে শুনেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র শিবির যে রাজনৈতিক কালচার চেঞ্জ করছে, উনি বারবার বলছে, আমার মনে হচ্ছে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হওয়াটাই নতুন রাজনৈতিক পরিবর্তন। ছাত্র শিবির সেই কাজটাই সবচেয়ে বেশি করছে। কথায় বলেই দিয়েছে, আপনি যখন কোশ্চেন করেছেন লেজুর ভিত্তি করছে কিনা, ওনারা বলছেন না লেজুর ভিত্তি করে না, ৭৭ সালের পর থেকে ওনারা খুব স্বাধীন। আমি তো এই স্বাধীন কোথাও দেখিনি। ওনারা তো লেজুর ভিত্তি বলতে ভাই আসলে কি না, আপনি আমি কি মিন করে আপনি বুঝতে পারতেছেন না? একটু যদি আর ক্লিয়ার না, আপনারা জামাত ইসলামী লেজুর ভিত্তি করেন না, এটা কিন্তু এই কথাটা কি লেজুর করি? হ্যাঁ, আপনারা করেন না, আপনারা তাদের অনুশাসন মেনে চলেন না, তাদের গঠনতন্ত্র মেনে চলেন না। আপনারা কথাটা বলেছেন, আমরা জামাতের অনুশাসন মেনে ছাত্র সংসদ নির্বাচন, যেই নির্বাচনে জিতে আপনারা অহংকার প্রদর্শন করেন, সেই নির্বাচনটা পুরো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে জিতেছেন। যদি মনে হয় আর বাকি ম্যানিপুলেশনের কথা, আর বাকি ম্যানিপুলেশনের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮০,০০০ স্টুডেন্ট তাহলে বুঝতে পারলো না যে একটা মিথ্যার উপরে ছাত্র শিবির প্রতিষ্ঠিত। আমি আপনাকে যে প্রশ্ন করি, আপনারা আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন কিনা, বা আপনাদের এই কমিটি দিলে এই ধরনের সংকট হয় কিনা, বা কবে নাগাদ আপনারা আসলে কমিটিটা হবে? এখন অছাত্ররাই তো দখল করে আছে আপনাদের কমিটি। না, দেখুন, আমি আমার ভাইয়ের কথাটা শেষ করতে পারি নাই, আপনি করেছে তো উনি যে কথাগুলো বলছে, এই কথা, আমার কথা হচ্ছে যে রাজনৈতিক কালচারটা চেঞ্জ হবে কোনটা? সকলকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটা করছে। সায়েন্স ফেয়ার আমরা 2020 সাল থেকে করে আসছি। উনি কম্পিটিশনের কথা বলো না, শিক্ষা বান্ধব শিক্ষার্থী কথা বলো না, ছাত্রদল সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। আপনি 5 আগস্টের পরবর্তী সময়ে পরিবর্তিত রাজনীতিতে ছাত্রদল সবচেয়ে বেশি ক্যাম্পাসগুলোতে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। আপনার হামনাত প্রতিযোগিতা, সায়েন্স ফেয়ার, এক্সটেম্পোরারি স্পিচ কম্পিটিশন, এবং আপনি প্রতি মাসে আমাদের একটা না একটা কম্পিটিশন বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে। এইগুলো তো আসলে এগুলা বেসিক জায়গা, এটা ছাত্র সংগঠন করবে, কিন্তু এটাতে কোনো কম্পিটিশনের বিষয় না। প্রশ্ন যেটা বলেছেন, কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় একটা সংগঠন। এই সংগঠনে আমরা অনেকেই আছি দীর্ঘদিন। আপনি যদি মনে করেন যে ছাত্রদল রাজনীতি করেছে কতদিন, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি তো একটু এই মুহূর্তে একটু সিনিয়র মনে হচ্ছে, বা আপনার তো একটু হয়েছে, আরে ভাই, আমরা তো ছাত্রদলের রাজনীতি করতেই পারি নাই। আমরা তো বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, ত্যাগ তিতিক্ষা ছিলাম, কারো অন্তরণ ছিলাম, জেলে থেকে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা ছাত্রলীগের হাতে নিয়মিত মাইর খেয়েছি, আমরা ছাত্রলীগের হাতে নিয়মিত নির্যাতনের শিকার হয়েছি। এই ছাত্রলীগের হাতে যারা নিয়মিত নির্যাতন করেছে, এর মধ্যে কিন্তু গুপ্ত ছাত্র শিবির ছিল। এটা আমার অনেক জায়গায় অনেক প্রমাণ এসেছে, আপনি দেখবেন, কিন্তু এটা রেজাল্ট কিন্তু আপনার আছে। আমার কথা হচ্ছে, ছাত্র দলকে নিয়ে যে ধরনের কার্যক্রম, আমরা তো বিগত 17 বছর রাজনীতি করতে পারি না। রাজনীতি করতে পারতেছি তো 5 আগস্টের পর থেকে। আমাদের রাজনৈতিক ছাত্র রাজনীতির বয়স 2 বছর। ক্যাম্পাসগুলো যদি আমরা রাজনীতি করতে পারি, তাহলে 2 বছর আমরা রাজনীতি করেছি। সেই জায়গায় ছাত্রদলের যদি কমিটি হয়, অসন্তোষ থাকবে এবং মনে কষ্ট থাকবে, অনেকে ডিপ্রাইভ হবে, কিন্তু দল আবার তাদেরকে অন্য জায়গায় প্রোভাইড করে ভালো পজিশন দিবে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা থাকবে। বড় সংগঠনে একটু কিছু থাকেই, কষ্ট থাকে, আবার এটা লাঘব করার দায়িত্ব আমাদের সংগঠন নেয়। আলাউদ্দিন মোহাম্মদ প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছেন, মালয়েশিয়ার পর চীনে গেছেন। চীন হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিকে বেশ গুরুত্ব দিচ্ছে। এনসিপির প্রতিনিধি দল গিয়েছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর প্রতিনিধি দল গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল। হঠাৎ করে চীন কেন এই দিকটিতে দৌড়ঝাঁপ করছে বলে মনে হয়? হঠাৎ করে চীন দৌড়ঝাঁপ করছে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো যে আমরা যে বিগত ফেসিবাদ রেজিমে আপনি দেখবেন যে নির্বাচনের আগের সপ্তাহে ভারত ভ্রমণ করে নির্বাচন করেছে, এবং নির্বাচন হওয়ার পর প্রথমে আবার ভারতে গিয়ে আপনার কি দিয়ে এসেছে সেটা জানি না, বাট ভারত ভ্রমণ করেছে। তো এটার মাধ্যমে আমরা দেখেছি যে চীন দীর্ঘদিন ধরে এই যে বাংলাদেশ একটা বড় বাজার, এই বাজারটার দিকে চীনের নজর ছিল। এখানকার যে অবকাঠামোর উন্নয়ন, সেখানে চীনের অবদান আছে, এখানে চীনের ইনভেস্টমেন্ট আছে। বিশেষ করে আমাদের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সেখানে আগে থেকে আগ্রহ আছে, এবং শেখ হাসিনা সরকারও কিন্তু চীনের সাথে অনেকদিন আপনার ইতিউতি করছিল যে চীনকে হয়তো প্রজেক্টটা দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের বাধা সেটা দেওয়া হয় না। সো যখন 5 আগস্টে গণঅভ্যুত্থান সংঘটিত হলো, তার আগের যেই আপনি ইমিডিয়েট সফরটা কিন্তু চীন সফরে ছিল। সো চীন হলো বাংলাদেশের গণঅভ্যুত্থানের সাথে অন্যতম আপনার
আমি অংশীদার বলবো না, এটা খুব ভুল হবে বলাটা, বাট বিভিন্নভাবে জড়িয়ে আছে। কারণ চীনের সাথে হাসিনার যদি ওই সময়ের একটা ভালো অর্থনৈতিক ডিল হতো, তখন হয়তো বা আসার পর এভাবে লেজেগোবর অবস্থা তৈরি হতো না। সো চীন ভালো করেই জানে যে বাংলাদেশের অর্থনৈতিক সংকটটা কোথায় এবং চীনের সেখানে কি করার আছে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীন চেষ্টা করেছে যতটুকু সম্ভব বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য, যেই সাপোর্টটার জন্য হাসিনা গিয়েছিল, যেটা তার হাসিনার হাত ধরে করেনি, সেটা অন্য কোনো সরকারের মাধ্যমে করার প্রবণতা চীনের মধ্যে আছে। এবং এখন যে রাজনৈতিক সরকার সামহাও আপনার মালয়েশিয়া ঘুরে চীন যাওয়ার মাধ্যমে চীনকে যে বার্তাটা দিচ্ছে এবং চীনকে বাংলাদেশে যেভাবে আপনার বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি, বাংলাদেশের অবকাঠামো আপনার তৈরি করাতে অংশীদার হিসেবে বিবেচনা করছে, এটা চীন অ্যাপ্রিসিয়েট করছে। আমার যেটা খুব গুরুত্বপূর্ণ মনে করি বাংলাদেশের জন্য, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সাথে অনেকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক তুলনা করে দেখে। তো আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটা হলো যে ভারত আপনাকে যেভাবে নাগপাশে আবদ্ধ করে রেখেছে, সেটা ছাড়ার একটা প্রকল্প আছে বাংলাদেশের মধ্যে থেকে। কিন্তু চীনের কাছ থেকে যেই সম্পর্কটা আমরা আশা করি, সেটা হলো যে বাংলাদেশ যেই আপনার আগামী অথবা এই শতকে বাংলাদেশ পরিবর্তনে কোন জায়গায় পৌঁছতে চায়, সেখানে চীন আমাদেরকে সহযোগিতা করতে পারে। সো ভারতের কাছ থেকে হলো যে আমরা পালিয়ে বেড়ানো, যে ভারত যাতে আমাকে ডিস্টার্ব করতে না পারে, আর চীনের কাছ থেকে হলো যে আমরা সেটা চাই যে চীন যাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে এবং তার যে দক্ষতা আছে সেটার মধ্যে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে। জি, শরীফুজ্জামান শরীফ, হঠাৎ করে চীন আমরা দেখলাম যে রাজনীতি, সাধারণত চীন রাজনীতিতে তো দৌড়ঝাঁপ করতো না, কিন্তু ইদানিং দেখছি যে দৌড়ঝাঁপ করছে, এবং সেটি আসলে শিক্ষার্থী মানে ছাত্র রাজনীতির পর্যায়ে এসেও ঠেকেছে। হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে নতুন না। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এটা তো আজ থেকে বাংলাদেশে 50 বছর 70 বছর আগে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ছিল। চীনের সাথে চীন মানে অসম্ভব ধূর্ত একটা দেশ। তার কখন কত কোথায় কি প্রয়োজন হয় সে সেই অনুযায়ী তার পলিসিটা ঠিক করে। আলাউদ্দিন ভাই বললেন, আমি আপনাকে মনে করিয়ে দিই, 18 সালে শেখ হাসিনা যে রাতের যে ভোটটা করেছিল, পরের দিন সকালবেলায় প্রথম ফুল নিয়ে গিয়েছিল চীনের রাষ্ট্রদূত। আবার 24-এ যে আমি এবং ডামির যে নির্বাচন, সেই নির্বাচনের পরে শুধু ফুল না, প্রেস কনফারেন্স করে বলেছিল, আমি একেবারে প্রমাণ সহ আপনাকে বলছি, প্রেস কনফারেন্স করে বলেছিল এই সরকারের বিরুদ্ধে কেউ যদি কিছু করে, এই সরকারকে শুধু আমরা তার পাশেই থাকবো না, আমরা তাকেও প্রতিহত করব। এরপরে আমাদের এখন ভালো, আমাদেরও খারাপ লাগে না, ভালোই লাগে যখন লাল ফ্ল্যাগ দেখি ওইখানে। তারপরে ওই যে রাজনীতির নামে যে তার যে ধূর্ততা, তার একটা সারা পৃথিবীতে প্রত্যেকেই চায় তার একটা নিজস্ব বলয় তৈরি করার জন্য। আপনি খেয়াল করবেন আমাদের এই যে সরকারের ক্ষেত্রে, আমি অনেক জায়গায় বলি, আজকেও 2-3টা জায়গায় বললাম যে এই সরকারের যে চ্যালেঞ্জের জায়গা, সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে জিও পলিটিক্স, এটার সমন্বয়টা করা। আমি এই যে চীন নিয়ে আমরা রাজনীতিও করেছি। আমার জানা মতে বা আমি শুনেছি গত 30-40 বছরে বাংলাদেশের যত মিছিল হয়েছে, বিশেষ করে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর, তারা একটা কমন স্লোগান ছিল, উইঘরের মুসলমান হত্যা বন্ধ করতে হবে। পৃথিবীর 3-4টা জায়গায় মুসলিমদেরকে হত্যা করা হয় এই অভিযোগ, এবং একটা অভিযোগ ছিল চীনের সরকারের বিরুদ্ধে। কিন্তু এই যে 5 তারিখের পরে সবাই যাচ্ছে, চীন সরকারের আমন্ত্রণেই যাচ্ছে, কিন্তু কেউ এসে নিশ্চয়ই জিজ্ঞেস করছে না চীন সরকারের কাছে যে আমরা তো মিছিল করতাম, আপনাদের এই উইঘরের মুসলমানদের হত্যা করেন, সেইটার কি অবস্থা। আমি শেষ করে দিচ্ছি এই জায়গাটায়। এর মধ্যে রাজনীতি নিয়ে পলিটিক্স আছে। প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন, আপনি দেখেছেন ছুটির দিনে আমেরিকান রাষ্ট্রদূত চলে গেছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে, গিয়ে কি নিয়ে আলোচনা বলছে যে আমরা ফুটবল নিয়ে আলোচনা করেছি। তো আমরা তো আসলে ওই পর্যায়ে নাই, আমাদের কতগুলো সিভিক সেন্স তৈরি হয়েছে। তার অর্থ হচ্ছে আমেরিকা কিন্তু ঘুরে বেড়াচ্ছে চীনকে আপনি কি দেন কি নেন সেটার জন্য। সেটা একই সঙ্গে ভারতও ঘুরে বেড়াচ্ছে, যেহেতু জিওপলিটিক্স। আমি একটু ছোট্ট অ্যাড করে রাখি এখানে, যে আমরা সাধারণত পররাষ্ট্রনীতিতে যে জিনিসটা দেখি যে কোনো ডিপ্লোম্যাটিক মিশন কখনোই কিন্তু রাজনৈতিক অবস্থান নেয় না, এটা আপনার একটা কমন কালচার। আমি এই প্রসঙ্গে শুধু একটা বিষয় বলি, 1975 সালের 15 আগস্ট আপনার সকালবেলা তো শেখ মুজিবকে হত্যা করা হলো, আপনার বিকেলবেলায় কিন্তু ভারতের তখন যে আপনার পররাষ্ট্র ছিলেন সমর সেন, তখন কিন্তু এসে আপনার নতুন সরকারকে বিকেলের মধ্যে সে ফুল দিয়ে কিন্তু অভিবাদন জানিয়ে গিয়েছে। আমরা ইসলাম একটু অন্য জায়গায় যেতে চাই। সংসদে বাজেট আলোচনা চলছে, বাজেটের প্রস্তাব করা আছে। এই বাজেটে তরুণদের জন্য কি আছে? কারণ কর্মসংস্থানের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই জায়গাটা আসলে শিক্ষার্থীদের এটি ছিল একটি বড় দাবি। জি, আমি আপনার প্রশ্নে আসার আগে আমি আমার সহ আলোচক ছাত্র দলের ভাইয়ের দু একটা কথা একটু উত্তর দিতে চাই আর কি। এক কথায় ভাই, আসলে একটু দ্রুত করতে হবে, সময় কম।
আপনি ভাইকে প্রশ্ন করলেন লেজুর নিয়ে, ভাই তার ছাত্র দলের বিএনপির সাথে আসলে লেজুর আছে কিনা সে বিষয়টা ক্লারিফিকেশন না যেয়ে উনি একটু আমাদেরকে একটু এলাই করার চেষ্টা করছেন। বিএনপি আমরা সবসময় বলে রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন, এটা অলওয়েজ আমরা বলি। হ্যাঁ, আপনাদের মতো মিথ্যা বলি না, স্বীকার করে যে আমি যে ভাই আমি একটু বাজেট নিয়ে যদি বলি, আমরা অঙ্গ সংগঠন বলি, বাট বিএনপির দেওয়া সকল এজেন্ডা শিক্ষার্থীদের উপর বাস্তবায়নে ছাত্রদল সহায়ক ভূমিকা পালন করে। আমি একটু শিক্ষার্থীদের অধিকার আদায়ে শিক্ষার্থী আমার প্রশ্ন হচ্ছে ভাই তাদের অঙ্গ সংগঠন হোক, তাদের নিজের সংগঠন হোক, ভিতরের সংগঠন হোক, বাইরে হোক, যেটাই আছে ঠিক আছে, এটা নিয়ে তো আমরা বাড়াবাড়ি করছি না, কিন্তু তারা হচ্ছে আমাদেরকে কেন মানে বাংলাদেশ জামাত ইসলামের সাথে এইভাবে করে এলাই করতে চায়, আমরা এটা বুঝি নাই। তারা হচ্ছে তিনি একটা বলছেন যে তারা হচ্ছে কাজ করে গেছেন, আমরা রাজনৈতিক কালচারের পরিবর্তনের কথা যখন বললাম তখন তিনি বললো এমনভাবে উপস্থাপন করলো যে সারা বাংলাদেশের মানে রাজনৈতিকভাবে আমরা যেন সব জায়গায় কোনো কোনো ছাত্র সংগঠন কর্মসূচি আমরা যেন বাধা দিচ্ছি। আমরা কি কোথাও বাধা দিচ্ছি? বরঞ্চ বাধা দিচ্ছে তারা আমাদের প্রকাশনা উৎসব, আমি ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক, প্রকাশনা উৎসবে তারা বাধা দিয়েছে নরসিংদী, তেজগাঁও কলেজ, সিটি কলেজ। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে থানার ভিতরে ছাত্রদল মানুষকে, এগুলো ঠিক আছে, গণমাধ্যমে এগুলো আমরা আপনারা জানেন। তো আসলে বাজেট নিয়ে যেটা বলবো যে আসলে আমরা বাজেট নিয়ে সরকারকে একটা স্মারকলিপি পাঠিয়েছিলাম। আমরা সেখানে বলছিলাম যে আমাদের শিক্ষা খাতে আসলে বাজেটটা আসলে বাড়ানো দরকার, কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন এই জাতির মূল অবক্ষয়ের প্রধানতম কারণ নৈতিকভাবে নানানভাবে শিক্ষা বাজেটে আমাদের এটা বাড়ানো দরকার ছিল, কিন্তু এই জায়গায় আমরা তেমনভাবে দেখি না, কিছুটা একটু পরিবর্তন করছে, কিন্তু আমরা এটা আশানুরূপ। কাজী জিয়াউদ্দিন বাসেদ শিক্ষা খাতে বাজেট বাড়ানোর বিষয়টি বলেছেন ছাত্র শিবিরের নিয়ে। আপনার কাছে মনে হয় যে সরকার কর্মসংস্থান, এই তরুণদের কর্মসংস্থান বা যে শিক্ষিত বেকারদের জন্য কিছু দিয়েছে বাজেটে? উনি যেভাবে বাজেটের তরুণদের ক্ষেত্রে বাজেটটাকে যেভাবে মানে একটু হাই প্রতিপন্ন করেছে, আমি আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম। আরেকটা দেখেছি যে শিক্ষা খাতে একটু আমরা দেখেছি যে প্রায় 36,000 কোটি টাকা বিগত সময়ের চেয়ে বেশি হয়েছে বাজেটে শিক্ষা খাতে, এবং প্রায় মোট বাজেটের 12.8% বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। আপনি যে প্রশ্নটা আমি ওনার কথাই বলেছি, উনি এমনভাবে বলেছে যে আশ্চর্য হলাম। ভালো জিনিসকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেন, দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। আমি একজন তরুণ হিসেবে আই এম দ্য পার্ট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমরাও চাই শিক্ষা খাতে, আমাদের হাতে সময় খুব কম, এই যে শিক্ষা নিয়ে আমাদের একটা প্রস্তাবনা আছে, আমরা শিক্ষা নিয়ে কাজ করি। আমি একজন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ হিসেবে আমি চাইবো যে আমি একজন স্কিল পার্সন হিসেবে গড়ে উঠি, আমি একজন স্কিল তরুণ হিসেবে গড়ে উঠি, এবং আশপাশের যত তরুণ আছে তারাও যেন স্কিলড হয়ে গড়ে ওঠে। আপনি দেখেছেন প্রাইম মিনিস্টার আজকে মালয়েশিয়া গিয়েছে, মালয়েশিয়া আমাদের শ্রমবাজার নিয়ে, মুক্ত বাণিজ্য নিয়ে অনেক কথা হচ্ছে। বিশেষ করে আজকে কেন হচ্ছে, মালয়েশিয়া কি খুব ডেভেলপ কান্ট্রি ছিল? তাদেরও যখন এই ইকোনমিক জোন ছিল তখন তারা ওই সময়টাতে, ইকোনমিক জোনটা যখন ছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ওই সময় তারা তাদের মানব সম্পদকে স্থায়ীভাবে বিনিয়োগ করে তারা একটা শক্তিশালী মানব সম্পদে রূপান্তরিত করেছিল, তার প্রেক্ষিতে কিন্তু ডেভেলপড হয়েছে। আর বাংলাদেশে এখন সেই ইকোনমিক জোন কিন্তু চলছে। এটাকে যদি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, আপনি দেখেন সরকার 300 কোটি টাকা বরাদ্দ রেখেছে ক্রিয়েটিভ ইকোনমি, যেটা বাংলাদেশের অর্থনীতির সাথে কখনো পরিচিত ছিল না। এই ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়া ধারণ করে, তাদের ওই লেটেন্ট ট্যালেন্টকে ইভলভ করার সুযোগ পাচ্ছে। সুতরাং এই ধরনের মানে খুব সুন্দর উদ্যোগগুলো সরকার গ্রহণ করেছে সে বাজেটে, এবং এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দীর্ঘমেয়াদী আমাদের মানব সম্পদ দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত হবে। আলাউদ্দিন মোহাম্মদ, এই কর্মসংস্থানের ব্যাপারে সরকারের বাজেট আসলে যথেষ্ট কিনা? একদম এক মিনিট। আমি যেটা মনে করি কর্মসংস্থানের ব্যাপারে সরকার যে উদ্যোগ নিচ্ছে, এটা যদি 1 মিনিটে বলতে হয়, এটা প্রথমত যথেষ্ট না। তবে এখানে বিনিয়োগ প্রয়োজন, কিন্তু বিনিয়োগের জন্য আসলে রাতারাতি একটা বাজেট দিয়ে কিন্তু বিনিয়োগ অ্যাট্রাক্ট করা যাবে না। এর জন্য কিছু আপনার সংস্কার লাগবে, সংস্কারের একটা বড় জায়গায় আপনার সরকার এখনও সামহাও কমিটেড না। তো মূল জায়গাটা হলো, যদি IMF যেভাবে বলেছে যে আরও $5 বিলিয়ন দিবে, কিন্তু তোমার যে আপনার এনবিআর আছে সেটাকে 2 ভাগ করে আগে যেভাবে আপনার সংস্কার এজেন্ডা ছিল সেটা করতে হবে, সরকার কিন্তু রাজি হয়েছে। এখন আবার যদি অন্য কোনো সংস্থা বলে সরকার রাজি হবে, কিন্তু বাংলাদেশের জনগণ বললে রাজি হয় না। এই জায়গা থেকে আমাদের সরকারকে বের হয়ে আসতে হবে। সর্বশেষ একদম 30 সেকেন্ডে যদি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাজেটে যেটি দিয়েছে সেটি যথেষ্ট কিনা বা কোনো পথ দেখছেন কিনা? না, এটা তো সাফিসিয়েন্ট না। তবে বাজেট বাড়ানোই সমস্যার একমাত্র সমাধান না, যে অর্থটা বরাদ্দ হচ্ছে সেটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা। আমরা শিক্ষাক্ষেত্রে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা,
বহু বছর ধরে জাতীয় আয়ের 8 ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করো। এখন আমার অবজারভেশনটা বা রিয়েলাইজেশনটা বলেন যে আমি মনে করি যে আমাদের বরাদ্দটা প্রাইমারি এডুকেশনে সব থেকে বেশি দরকার, কিন্তু আমরা সেটি না করে আমরা এমনভাবে আমাদের দাবিগুলো তুলে ধরি যে ওই জায়গাটা দেখছেন যে রিডিং পড়তে পারে না, ক্লাস 5-এ পড়ে 6-এ পড়ে। আপনার শুরুটা করতে হবে সেখান থেকে। জি, আলোচনায় অংশ নেওয়ার জন্য শরীফুজ্জামান শরীফ, কাজী জিয়াউদ্দিন বাসাদ, আলাউদ্দিন মোহাম্মদ, আমিনুল ইসলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।